স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। আর আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে থাকছে বাবা ছেলের ক্রিকেট গল্প। আমাদের সঙ্গে এমন দুজন মানুষ রয়েছেন বলার অপেক্ষা রাখে না, যাদের অবদান বাংলাদেশ ক্রিকেটে রয়েছে, আগেও ছিল। এস এম রকিবুল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ দলের, তিনি আছেন আমার সঙ্গে। আর সাথে যিনি রয়েছেন সাজিদ হাসান। বলেই তো দিয়েছিলাম যে একদম শিরোনামে যে বাবা ছেলের ক্রিকেট গল্প, এবং সেক্ষেত্রে দর্শকরা আপনারা কানেক্টেড হতে পারেন আমাদের সঙ্গে স্ক্রিনে দেখানোর নাম্বারে। শুরু করবো কাকে দিয়ে? বাবাকে দিয়ে শুরু করি, যার হাতে লেখা ছিল যে জয় বাংলা, যে ব্যাট, সে ব্যাট দিয়ে আপনি খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট আপনার অবদান তো বলার অপেক্ষা রাখে না। সেই সময়কার ৭১-এর সময় যে খেলার কথা আমরা বলছিলাম, কেমন লাগে এখন এসে যখন সেগুলো রিকল করেন? মোটা তাকে বলবো যে ওই সময় ক্রিকেট খেলে আমি ভুল করিনি। এই জন্যই ভুল করি নাই যে যদি তখন আমরা ক্রিকেট না খেলতাম, স্বাধীনতা উত্তর আমাদের গ্রুপটা, শুধু আমি একা না, হয়তো আজকে ক্রিকেট নাও থাকতে পারত। তখন পয়সা ছিল না, কোনো কিছু ছিল না। ওই সময়কার প্লেয়াররা কিন্তু আমরা সবাই ভালো স্টুডেন্ট ছিলাম। দেশ যুদ্ধ বিধ্বস্ত, কী হয় না হয়, একটা ফিউচার কী হবে না হবে, বাট ওই গ্রুপটা আমরা উই কন্টিনিউ প্লেইং ক্রিকেট। এই বিশ্বাস নিয়েই আমরা ক্রিকেটটা ওই সময় খেলেছিলাম যে ক্রিকেট বাংলাদেশের একদিন পরিচিত ঘটাবে বিশ্ব মানদণ্ডে, উইল বি আইডেন্টিটি। তো আজকে যখন দেখি আমাদের ক্রিকেট বিশ্বকাপ খেলে, যুবরা চ্যাম্পিয়ন হয়, আন্ডার-19, মেয়েরা চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলি আমরা সিনিয়র টিম, তখন মনে হয় যে এই খেলাটা খেলে ভুল করিনি। আজকে এই ক্রিকেট বেঁচে আছে কারণেই রকিবুল হাসান বেঁচে আছে। যদি না থাকতো রকিবুল হাসান আজকে এখানে বসতো না হয়তো। রাইট, আমরা একটু সাজিদ হাসানের কাছে জানতে চাই। বিষয়টা তো নিশ্চয়ই অনেক গর্বের, এবং আপনার পুরো ফ্যামিলি এই ব্যাপারটা অনেক বেশি প্রেজ করে থাকেন নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের তো বেসিক্যালি রকিবুল হাসান নামটা যখন আসে তখন বাংলাদেশের ক্রিকেটের মানে জনকের পর্যায়ে ওইভাবে আসে। ওই সময় বাদশাহ আঙ্কেল ছিলেন, শামীম চৌধুরী, রকিবুল হাসান, আশরাফুল হক, ওনারা যখন তাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের যখন শুরু হয়, আর আমি যদি তার ছেলে হয়ে জন্মাবো, এটা এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার তো আমার কাছে কিছু নাই। এবং আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, তোমার সামনেই বলি। এবং বড় জিনিস যেটা, যে প্রত্যেকটা জেনারেশনে একটা আইকন থাকে। ওই সময় এখনকার আইকন যেমন সাকিবুল হাসান, আব্বাদের সময় আইকন ছিল রকিবুল হাসান। তো আমি যখন খেলা শুরু করছি ছোটোকাল থেকে, আমি বিকেএসপিতে চলে যাই। ওখান থেকে খেলা শুরু করে আমার লিগ শুরু হয় 1989 সালে। তারপরে আমার সৌভাগ্য হয় আমার বাবার সাথে খেলার। আমরা একে অপরের সাথে এগেনস্টে খেলেছি এবং একসাথে খেলেছি দুইটাই, রাইট? দুইটাই। সো এটা একটা রেকর্ড মনে হয়। সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই, দুজনের একসঙ্গে খেলা এবং খেলাটা দুটি দল। আমি কিন্তু জিতছিলাম, তাই বাবা হেরেছে। হ্যাঁ, আমি ছিলাম উদ্দিতে। পরের ইন্টারভিউটা আমার সাংবাদিক জিজ্ঞেস করছিল যে কী হলো, ঘটনাটা কী। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে দেখো, একটা জায়গায় মানুষ হেরেও শান্তি পায়, ওটা হলো নিজ সন্তানের কাছে। আমার এই অ্যান্সারটাই ছিল আমার, অ্যান্ড দে ওয়ান আলটিমেটলি। হ্যাঁ, এগেনস্টে যেটা খেলছিলাম আমরা জিতছিলাম। আমরা ছিলাম উদ্দিতে, তখন আব্বু ছিল ভিক্টোরিয়াতে। তো আমরা ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল, আমরা জিতছিলাম। আর একসাথে খেলছিলাম আমরা ভিক্টোরিয়াতে। আই থিঙ্ক কোন বছর ছিল আব্বু? অগ্রণী ব্যাংকের সাথে একটা খেলা ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা ওপেন করছিলাম, কাটেল ওভারের ম্যাচ ছিল। আচ্ছা, 64 রান করার দরকার ছিল, বৃষ্টি হয়েছিল। তো আমি 27 করছি, আব্বু 24, দুজনই নট আউট, 10 উইকেট জিতছিলাম। এটা পেপারে আসছিল, পেপার কাটিংগুলো আছে এখনও। এখন আমি সবাইকে জিজ্ঞেস করবো, যদি হায়ার কি যদি বাংলাদেশের অতীত ঘাটতে হয়, আজকে যেমন জাহাঙ্গীর ভাই আমাদের, তার ছেলেটা খুব ভালো খেলতেছে আমি শুনলাম। সেও, আমি চিন্তা করি সেও খেলুক বাংলাদেশ টিমে, কিন্তু আমি আর আব্বা যেটা লিগেসিটা শুরু করে দিয়েছি, এরকম লিগেসি থাকুক বাংলাদেশের। জাহাঙ্গীর ছেলের নাম জিশান আলম। হ্যাঁ, আমি চাই জাহাঙ্গীর ভাই আপনি যদি শুনতে থাকেন, সালাম আলাইকুম। আর জাহাঙ্গীরের সাথে আমি খেলছি, তো আমি তার সাথে ওরকম ক্লোজ। তো ওই যে লিগাসিটা যদি কি মেনটেন করতে পারে, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো। বাট বাপ বেটা একসাথে খেলা, এটা সবসময় হওয়া সম্ভব না, কারণ বাপের ইয়াং থাকতে হবে, ছেলেদের একটু ইয়াং থাকতে হবে। রাইট। সো এটা একটা লাকিলি আমরা হয়ে গেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ। আব্বা ওয়াজ ফিট এনাফ, উনি ফিট ছিলেন খেলার জন্য ওই সময়টায়। আর আমরা তো ছোটোকাল থেকেই খেলাধুলার মধ্যে থাকি, আর ক্রিকেটের পরিবারে বড় হয়েছি, ছোটোকাল থেকে আবার ব্যাট নিয়ে খেলা। সো ইট ওয়াজ ইজি ফর আস। এরপর আসলে আপনার ক্রিকেট জার্নিটা কেমন? আপনি দেশের বাইরেও যেহেতু থাকেন, সেক্ষেত্রে আপনার ওখানে আপনি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে? আমি খুব একটা জড়িত না, যেহেতু আমি নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে 3 মাস খেলা হয় ক্রিকেট,
কারণ ওয়েদারের জন্য 9 মাস খেলা যায় না। যারা টেক্সাসে থাকে ওয়েদারটা পারমিট করে খেলার জন্য, ক্যালিফোর্নিয়াতে ওয়েদার পারমিট করে খেলার জন্য, ওইখানকার লোক ফ্লোরিডাতে পারমিট করে খেলার জন্য, ওইখানে লোকজন কিছু কিছু জড়িত আছে, কোচ হয়েছে অনেকে। বাট আমি ওরকমভাবে জড়িত না। বাট আমি যেটা দেখি ইনফ্রাস্ট্রাকচারে, যেটা আমেরিকান ক্রিকেটের যেটা সত্যি কথা রিয়েলিটি, আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই ওদের। ওরা ইদার উবার ড্রাইভার, নাহলে কেউ রেস্টুরেন্টের কাজ করে, কেউ গ্রোসারিতে কাজ করে, ওরা একসাথে একটা জায়গায় আসে, এভরিডে প্র্যাকটিস করে ওরা মনে টানে খেলে। ওদের বাংলাদেশের মধ্যে এখনও কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, বাট ডেভেলপমেন্ট হচ্ছে আস্তে আস্তে। ইয়াং 17, 19, 15 এগুলা শুরু হচ্ছে, কিন্তু ন্যাশনাল টিম এখনও ওরকম প্রফেশনালিজম হতে পারেনি। বাট দে আর গুড প্লেয়ার্স। আর আমেরিকার কাজই তো ব্রেন ড্রেন করা, ওরা তো নিজেরা খেলে না, বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে। রাইট। সাজিদ হাসান যেমন বলছিলেন যে আমেরিকানরা যারা থাকেন ওখানে, অনেক প্রবাসীরাও খেলে বিভিন্ন দেশ থেকে, বাট ওটা তাদের প্রথম পেশা না। তারপরে এসে আমরা দেখলাম বিশ্বকাপে ভালো পারফরমেন্স তারা করেছে, পাকিস্তানের মতো টিমকে তারা হারিয়ে দিল। এক্স্যাক্টলি। রকিবুল হাসান, এত বছর পর এসেও আপনার মনে কি আক্ষেপ হয় বাংলাদেশের ক্রিকেটটা যেখানে দাঁড়িয়ে আছে? এই আক্ষেপটা আমার আছে। আমি এক্সপেক্ট করেছিলাম এতদিন আমরা কোনো একটা বড় টুর্নামেন্ট আমরা জয় করে ফেলবো, এবং সেই জয়টা করতে হলে যেটা পাথওয়েটা, যে ডেভেলপমেন্টের তো একটা পাথওয়ে আছে, সেই জায়গায় আমাদের যেন ছন্দপতন হয়। ভালো খেলছে, হঠাৎ করে ছন্দপতন। এই ছন্দপতনগুলোর যদি কারণ খুঁজতে যাই, এটা আমি প্লেয়ারদেরকে ওই জায়গায় রেখেই বলবো, সম্মান দিয়ে, এবং সংগঠকদেরকেও আমি সম্মান দিয়ে বলবো যে একটা কথা আছে না, যে গুড প্ল্যানিং ইজ হাফ দ্য জব ডান। একটা ভালো প্ল্যানিং যদি হয় তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। আমাদের অনেক কিছু দৈন্যতা আছে, আমরা যখনই ভালো করলাম তারপরে আমাদের কি, আমরা তখন ওই ভালোর জায়গার থেকে আমরা আপ্লুত হয়ে যাই, ওটা নিয়ে আমরা খুব করি। বাট আমরা সামনে তাকাচ্ছি না যে নেক্সট ওয়াট। এটার জন্য আমরা যে সামনে আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতছি, আমরা মেইন ওয়ার্ল্ড কাপ জিতবো, কী করতে হবে? এই কী করতে হবে, মাঠ থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, প্লেয়ারদের টেক কেয়ার করা, তাদের যাতে আর্থিকভাবে তারা সুস্থ থাকে, এই জিনিসগুলোতে আমাদের কাছে কেন জানি আমার মনে হয়েছে যে ঘাটতি ছিল বিভিন্ন সময়। আমরা ওই পেশাদারিভাবে হয় নাই। এবং আমি সবসময় একটা কথা বলি যে এখন বিশ্বাস করি যে ক্রিকেট বোর্ড দ্য হাইয়েস্ট রেগুলেটরি বডি, তাই তো? ইট মাস্ট বি রান লাইক এ কর্পোরেট ম্যানেজমেন্ট। এখানে কর্পোরেট ম্যানেজমেন্টের মতো চলতে হবে এটাকে। তাইলে হবে কি, দায়বদ্ধতা থাকবে বেশি, যারা কেন ফ্রিডম থাকবে কাজ করা। আমি ভালো কাজ করতেছি, আই শুড বি রিওয়ার্ডেড। আমি খারাপ কাজ করতেছি না, আই শুড বি রেপ্রিমান্ডেড। সো দ্যাট শুড বি, অ্যান্ড লুক আফটার করা, প্লেয়ারদেরও লুক আফটার করা। আর কি, ক্রিকেটটাকে নিতে হবে, ছড়ায় দিতে হবে। আমাদের পুরো বাংলাদেশের 64টা জেলায় 64টা কোচ আছে। ক্রিকেট বোর্ড হ্যাজ ডান ইনাফ আর্থিকভাবে ওইভাবে, বাট স্কিল ওয়াইজ বা টেকনোলজিক্যালি বলি বা অন্যান্যভাবে বলি, সাংগঠনিকভাবে বলি, ঠিক অতটা আমরা আগাইতে পারিনি। বিভিন্ন জেলায় ক্রিকেট লিগগুলো ঠিক মতো হচ্ছে না। ক্রিকেট বোর্ড চেষ্টা করতেছে, বাট আলটিমেটলি তো ওই জায়গায় যে আপনাকে তাদের স্থানীয়ভাবে তাদেরকে এগিয়ে আসতে হবে, সেই জায়গাটা আমাদের কিন্তু আমরা হচ্ছে না ওখানে। মানে এই ক্রিকেট কালচারটা গড়ে উঠছে না কেন আসলে, এত বছরে কেন হবে না সেটা? এই ক্রিকেট কালচারটা না হওয়ার পিছনে কারণ, এটা অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ধরেন আপনি এত বছর পরে আমাদের একটা ক্রিকেট একটা নাই কেন, একটা চ্যানেল 24 নাই কেন? ওখানে বলেন চ্যানেল 24 মানে একটা উপমা দিলাম। ক্রিকেট বোর্ড শুড হ্যাভ হ্যাড হিজ ওন টিভি স্টেশন চ্যানেল। বিশ্ব ক্রিকেট কোথায় চলে গেছে? আমাদের ক্রিকেট, আমরা কিন্তু এখনও টেকনোলজিতে পিছিয়ে আছি। এখন কিন্তু টিভিতে সব খেলা দেখানো হচ্ছে। আপনার যত টিভিতে আপনি দেখাবেন খেলা, তত শহর থেকে বের হয়ে যাবে, গ্রামের লোক দেখবেই দেখবে। মেয়েরা খেলছে, এখন খেলতে নিজ উদ্যোগে খেলতেছে, সব কিছু ঠিক আছে। ওই যে একটা ডেভেলপমেন্ট। ক্রিকেট দিয়ে আপনার কোচিং, ক্রিকেটের মধ্যে দিয়ে আপনি টিভি টকশো করে কিন্তু কোচিং করা দিতে পারে। তো পপুলারিটি আনতে হবে। আর কালচারটা তো কী বলবো এটাকে, এটা আমার থেকে মনে হয় বেশি আপনি ভালো বলতে পারবেন। তো আপনি গুগলি মারছেন, আপনি আমার একটা ভালো, তো দেখি আমি এখান থেকে কী উত্তরটা দিয়ে বেরোতে পারি কিনা। যে ক্রিকেট একমাত্র খেলা মনে রাখবেন পৃথিবীতে, একটু ভাবেন যে যেখানে একজনের বিরুদ্ধে 11 জন খেলে।
দেখেন ফুটবল 11 জন 11 জন, হকি 11 জনের বিরুদ্ধে 11 জন, বাস্কেটবল 5 জনের বিরুদ্ধে 5 জন, ভলিবল 6 জনের বিরুদ্ধে 6 জন, যে অনলি গেম, একজনের বিরুদ্ধে 11 জন খেলে। এখানে কী কী জিনিস লাগে আপনার? ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ, আপনি কালচারে আমি যাব, স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ, ক্রিকেটেরও খেলা। এবং আমি সবসময় বলি যে ক্রিকেট হলো বুকের এখান থেকে এই পর্যন্ত খেলা, এইটুক। ইউ নিড এ গুড আইকিউ অ্যান্ড ইউ নিড এ স্ট্রং হার্ট এই খেলাটা খেলতে হলে, এবং ভালোবাসা। ক্রিকেট ইজ এ গেম, আপনি বলতে পারবেন আজকে আমি 100 করবো ব্যাটার হইলে, আমি বোলার হইলে আমি 5 উইকেট নিয়ে নেবো, ইউ ক্যানট সে, ইউ ক্যানট প্রেডিক্ট। বাট আপনি মেসি হলে, নেইমার হলে, ম্যারাডোনা হলে আপনি বলতে পারবেন মিস এ গোল, আই উইল স্কোর অ্যানাদার ওয়ান, আই উইল গো ফর অ্যানাদার ওয়ান। আর কালচারের ব্যাপারটা এটা পারিবারিকভাবে আসতে হবে, পারিবারিকভাবে আসতে হবে। এবং পারিবারিকভাবে আসতে হলে ক্রিকেটের চর্চাটাকে ওই এলাকায় নিয়ে যেতে হবে, সুন্দরভাবে আকৃষ্ট করতে হবে ছেলে মেয়েদেরকে খেলার মাঠে। এই মাঠ থাকতে হবে, ছোটো মাঠ থাকুক, যাই থাকুক, স্কুলে, পাঠ্যপুস্তকে বা ইসেতে আমাদের হিরোদেরকে আনতে হবে সামনে। যার আজকে সাকিব আল হাসান তো মডার্ন হিরো, তার আগের তো হিরো নাই, আরও হিরো ছিল। ইতিহাসটা কোথায়? পাঠ্যপুস্তকের মধ্যে যদি আপনি আনেন আপনার হিরোদেরকে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, অন্য অন্য খেলা হোক, তখন তারা সামনে আইডল পাবে, রোল মডেল পাবে। এই রোল মডেলগুলো যদি তাদের সামনে আনতে থাকেন, দেখবেন এই ক্রিকেটটা ছড়াতে পারবে। এই ওদের কাছ থেকে ওরা ওই কালচারটা ছড়তো, কীভাবে, কেন তারা সাকিব আল হাসান হয়েছে, কেন তারা ফুটবলার সালাউদ্দিন হয়েছে বা অমুক হয়েছে। সো দে উড লাভ টু গো অ্যান্ড গেট ইনভলভড দেয়ার। পরিবার পারিবারিকভাবে হবে। আর আমরা তো ধরেন নিম্ন মধ্যবিত্তর দেশ, দৈন্যতা অনেক আছে, বলার অপেক্ষা রাখে না। ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে অ্যাড্রেস করতে হবে আপনাকে। ওই জায়গায় যদি স্কলারশিপের ব্যবস্থাগুলো করা যায় বিভিন্নভাবে, একটা যদি সামনে যদি একটা সোনার হরিণ তাদের থাকে যে না তুমি এটা খেললে এটা পাবা, ওইটা হবে। স্কুলে যদি পাঠ্যপুস্তকের যে সিলেবাসের কথা বললাম, এটা আসবে। কালচার একদিন আসে না। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকিবুল স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি শিওর। হ্যাঁ, রকিবুল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে আপনাদের কথা শুনতেছিলাম আর কি, ঠিক আছে। তো আমি সিংতে বলতেছিলাম। আচ্ছা, তো আমি আর কি ক্রিকেটের সাথে আর কি যুক্ত, ক্রিকেট খেলাই। তো তো ময়মনসিং একটা ক্লাবের হয়ে আর কি ময়মনসিং 5 ডিভিশনে 2021-এর দিকে আমি আর কি ডাক পাইছিলাম। কিন্তু এরপর থেকে ময়মনসিং 5 ডিভিশন আর লিগ হয় না, ঠিক আছে। তো এখন আমার বয়স ছিল 26, এখন 4 বছর ধরে লিগ হয় না। এখন তো বয়স হয়ে গেছে আমার 30। তো আমার ক্রিকেট ক্যারিয়ারটা যে তারা এভাবে ধ্বংস করে দিতেছে, এটার জন্য না দায়ী কেরা? তোমার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন হচ্ছে সব থেকে বড় হচ্ছে আক্ষেপ, যে লিগ হয় না। আমরা তো শুনি, যেমনটা বলছিলেন যে লিগ হয় না, ক্যারিয়ারটাই শেষ। আমি তোমার সাথে শতভাগ সহমত পোষণ করি। তোমাকে একটা তথ্য দিই, তোমার মতামত। অনেকেই জানে না যে ঢাকার আগে ময়মনসিংহে ক্রিকেট হয়েছে, সেই 200 বছর আগে, 300 বছর। আই নো দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। এই অঞ্চলের 300 বছরের ইতিহাস আমি জানি, আমি এটার উপর গবেষণা করছি। মহারাজা শশীকান্ত, যে নাকি ময়মনসিংহের, যেটা পণ্ডিতপাড়া ক্লাব উনি তৈরি করেছেন, এই স্যাক্রেড হাউস মাঠ, এই সমস্ত কিছু উনি ক্রিকেটটা প্রবর্তন করেছিলেন ওখানে। আর মহারাজা দ্বিজেন্দ্রনাথ রায় নাটোরের, উনি ছিলেন কুচবিহার মহারাজার পালক পুত্র, ওনাকে পাঠিয়েছিলেন। এই দুজন ক্রিকেট করেছিল। তো ময়মনসিংহের ক্রিকেট ঢাকার আগে আসছিল। আমরা যখন কি স্বাধীনতা উত্তর বা পাকিস্তান বলে একটা চমৎকার ক্রিকেটের একটা এনভায়রনমেন্ট পেয়েছিলাম। বিভিন্ন ক্লাব ছিল ওখানে, পণ্ডিতপাড়া ক্লাব, আল হেলা ক্লাব, ওখানে খেলতে যেতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ওই ক্রিকেটটা এখন আর রেগুলার লিগ হচ্ছে, ওখানে আমাদের সাবেক খেলোয়াড়রা এখন তারাই লিগটা করে, টি20ও তারা করে। বাট এটা প্রশাসন থেকে আসতে হবে, ওইখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আর খেলাধুলোর মধ্যে যত থাকবে ছেলেপেলেরা, তত তারা ডিরেইল হবে না। আজকে যে সামাজিক যে অবক্ষয়গুলি, ওখান থেকে বেঁচে থাকবে। তবে আমি মনে করি, তার সঙ্গে আমি একমত। আর তুমি ছোটো ভাই দুঃখ করবা না,
হতাশা তোমার ভিতরে যেন ভর করতে না পারে। প্রত্যেকটা জিনিস আল্লাহর উপর ভরসা রাখবা। আল্লাহ সবাইকে সব কিছু দেয় নাই। আমাকে আল্লাহ ক্রিকেটে একটা সম্মান দিয়েছে, কিন্তু আমাকে অর্থ দেয় নাই। জি তাকে অর্থ দিয়েছে বা সম্মান দিয়েছে টিভি ক্যামেরার সামনে, কিন্তু তাকে হয়তো মাঠে নেয় নাই আল্লাহ। বাট তোমার সন্তান যদি থাকে, তার পিছনে তুমি ইনভেস্ট করো। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান এবং একই সঙ্গে আছেন সাজিদ হাসান, তিনিও সাবেক ক্রিকেটার। এবং সাজিদ হাসানের আরেকটা পরিচয় যদি বলি, উনি যে ঘটনা ঘটিয়েছেন অনেকে হয়তো জানে না, সেটা একটা সুন্দর স্মৃতি রয়েছে। লর্ডসে খেলা প্রথম বাংলাদেশি 1993 সালে। 1993 সালে আমার একটা স্কলারশিপ পাই আমি এমসিসি ইয়াং ক্রিকেটসে খেলার জন্য ইংল্যান্ডে। জি, তো এটা অনেকেই জানে না, অ্যাকচুয়ালি হয়তো কোনো বাংলাদেশি জানে না এখনও, যে প্রথম লর্ডসে 1993 সালের 27শে জুলাই যদি আপনি স্কোরবোর্ডটা ঘাটেন আমার নাম দেখতে পাবেন। তার আগে কেউ খেলেনি, বাংলাদেশে কেউ খেলা নেই লর্ডসের মাঠে, বাংলাদেশে কেউ খেলা নেই। আর ক্রিকেট কালচার নিয়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। যখন আমি এখানে খেলতাম, ট্রেনিংয়ে গেছি, তো ওরা এইভাবে ছোটোকালের থেকে মানুষগুলোকে মানে ট্রেনিং দিয়ে বড় করে টু বিকাম এ ক্রিকেটার, অ্যাজ এ হিউম্যান বিং, একটা ক্রিকেটার হিসেবে বানানোর জন্য। তো আমি দেখছি আন্ডার 19 প্লেয়ার, ওই ইংল্যান্ড A টিমের প্লেয়ার, ওরা এসে টিকিট বেচে দর্শকদের কাছে। ন্যাশনাল টিমের প্লেয়াররা দাঁড়ায় থাকে দর্শকদের মাঝেই, ইন্টারেক্ট করে দর্শকদের সাথে। এই কালচারগুলো আমাদের এখনও আসে নাই। কফি বানায় দেয়, আমি দেখছি এগুলা ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা ওই ম্যাচটা খেলতেছে না বা সামথিং, কোনোকে স্ট্যান্ডে গিয়ে কফি বানায় দিচ্ছে। এই যে ইন্টারাকশনগুলো করতে, এখন আমাদের যদি তামিম ইকবাল যায় বাংলাদেশের কার কফি বানিয়ে দিতে, এই যে কালচার ডিফারেন্সটা, আপনি কি কালচার বলুন না, ক্রিকেট কালচারটা কিন্তু এডুকেশন আপনার ইম্পর্টেন্ট। নাম্বার 1 পড়াশোনা থাকতে হবে, তাহলে আপনি জিনিসগুলো বুঝবেন। আর মানুষের যে আমাদের তো বাংলাদেশের জাতিগতভাবে তো আবেগপ্রবণ, তো এখন তো যেই লেভেলে ক্রিকেট চলে গেছে, ইন্টারেক্ট করাটা টাফ হয়ে যাবে সেলিব্রিটিদের সাথে। বাট যতটুকু যদি ক্রিকেট কালচারে আনতে হয়, এইসব জিনিসে ফোকাস করা উচিত। আন্ডার 13, 15, 16 এদেরকে পাবলিকের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করেন, এবং এরা বেচুক, টিকিট বেচুক, স্ট্যান্ডে বসে থাকুক, একটা কফি বেচুক, একটা স্কোর কার্ড বিক্রি করুক, একটা এরকম। দিস ইজ হাউ মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। অস্ট্রেলিয়াতে সেম খায়নি, সবাই করতেছে কাজ। মারা বাচ্চাদের নিয়ে এসে স্কোর বোর্ড কিনে স্কোর কার্ড কিনে স্কোর করতেছে মারা। এখানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে মারা আসুক, এসে স্কোরিং করুক, বাচ্চারা ছোটো খেল থেকে খেলা শিখে ফেললো। এগুলো হলো ক্রিকেট কালচার। মানে আপনি বলছেন সবাইকে ক্রীড়াঙ্গনের যে একটা উৎসব আমেজ সেগুলো ধারণ করতে একটা মা যখন, বাবা যখন একটা ছেলেকে তার ক্রিকেট খেলার স্বপ্ন, তার যাতে সে স্বপ্নটা পূরণ করতে চায়, ছোটোকাল থেকে যখন একটা কোচের কাছে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কোচটা কে, সে তার ছেলেটাকে ঠিক মতো বড় করতে পারবে কি না, আমি সবাইকে বলবো, প্যারেন্টসদেরকে উদ্দেশ্যে বলবো, ওই কোচটাকে আপনি রিসার্চ করেন ফার্স্ট। জি, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, বিভিন্ন AI প্ল্যাটফর্ম আছে, ওগুলো থেকে জানেন যে কী ধরনের কোচিংয়ের ডেভেলপ, কীভাবে কোচিংটা করা যায়। তাকে প্রশ্ন করেন, কোচকে চ্যালেঞ্জ করেন, তারপরে আপনি ছাত্রকে ভর্তি করান। একদমই, সেটা তো অবশ্যই জরুরি। যে কাজগুলো হয় না বলে আমাদের দেশে এখন অনেক কারণে আমরা পিছিয়ে রয়েছি, ক্রিকেটের কথা বলতে পারি কিংবা অন্যান্য স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে। সবশেষ যে ঘটনাটা ঘটলো, যে নাজমুল হোসেন শান্ত, তিনি যেভাবে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরে গেলেন বা যেতে হলো, এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসা হলো। আমরা মেহেদী হাসান মিরাজের ক্যালিবার নিয়ে প্রশ্ন করছি না, বাট দ্য থিং ইজ দ্যাট যে ওয়েতে নাজমুল হোসেন শান্তকে সরানো হয়েছে কিংবা না জানিয়ে আমরা এ ধরনের খবর পেয়েছি গণমাধ্যমে। রকিবুল হাসান, আপনি পুরো হোল থিংস যদি বলি, আর কীভাবে দেখেন? আপনি দেখেন, আমাদের 3টা ভার্সন অফ দ্য গেমের জন্য 3টা ক্যাপ্টেন করেছে ক্রিকেট বোর্ড। আমি এটাকে খুব ইতিবাচকভাবে দেখি। আর নাজমুলের ব্যাপারটাকে বলে দিই, নাজমুলের কিন্তু ওই 1 বছর যে টার্মটা কিন্তু শেষ হয়েছে, তারপরে তাকে আবার কন্টিনিউ করবে কি না সেটা, বাট তাকে টেস্ট ম্যাচের জন্য রাখা হয়েছে। হি ইজ ক্যাপ্টেনিং ইন টেস্ট ম্যাচেস। মেহেদী মিরাজ ওয়ানডেতে আনা হয়েছে, আর আমাদের লিটন দাস তো টি20। এখন দেখেন, আপনি কম্পেয়ার করেন বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ক্রিকেট টিমগুলোর সঙ্গে, এবং নাম্বার অফ ম্যাচেস খেলতে বসে রাউন্ড দ্য ইয়ার। ক্রিকেট কিন্তু ইটস এ মাইন্ড গেম, প্রেশার গেম একই সঙ্গে। আমরা কিন্তু ক্রিকেটের 3য় বিশ্ব এখনও ওই জায়গায় যাই নাই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া সব কিছু এইখানে, আমরা কিন্তু এইখানে। আমরা কিন্তু লড়াই করছি এদের সঙ্গে। আর ক্রিকেট মাইন্ড গেম, আমি আপনাকে বলে নিচ্ছি আগে, যে মাইন্ডে খেলা।
আমার মেধারও কিন্তু কমতি আছে ওদের সঙ্গে কম্পেয়ার করলে। আমাকে যদি একজন ক্যাপ্টেন থাকে তার উপরে যদি 3টা ভার্সনের প্রেশারটা থাকে, মাথায় নিয়ে খেলতে হয়, হি হ্যাজ টু বি এন এক্সট্রা জিনিয়াস। সাকিব আল হাসানের মতন সব কটার হইতে হবে সব ক্যাপ্টেন, সম্ভব না এই মুহূর্তে না। বাট আমি মনে করি এটাতে একটা লাভ আছে যে ওই ইউল বি ফ্রি। বাট এর মানে এই না এখানে একটা ভুল ধারণা বলবো না ভুল বোঝা বলবো যে ও নাই, ও ক্যাপ্টেন থেকে গেছে, ও ওয়ানডে থেকে বাদ। নো, সে ওয়ানডের ক্যাপ্টেন নাই, সে হয়তো ওইটার ক্যাপ্টেন্সি করতেছে, বাট হি উইল প্লে ইন ওয়ানডে ম্যাচেস। সে তো টিম থেকে বাদ না, তো দায়িত্ব থেকে তাকে একটু অবসর দেওয়া হয়েছে, বাট সে তো ওই টিম ওই ওয়ানডে টিমের সে প্লেয়ার থাকছেই। মেহেদী হাসান মিরাজ হয়তো টেস্ট টিমেও সুযোগ পাবে, বাট ক্যাপ্টেন্সি পাবে না। তো এটাকে ভারমুক্ত করা, ক্যাপ্টেনগুলির কিছুটা ভারমুক্ত করা আছে, ওইটাই ভাবছে আমার যেটা হাঞ্চ চিন্তা। একদম সবশেষে আপনি সাবেক অধিনায়ক রকিবুল হাসান এখন কিভাবে দেখছেন আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়া? প্রত্যেকটা চেঞ্জ ইজ ফর এ গুড, এটা মনে করি। আমিনুল ইসলাম বুলবুলের কিন্তু ব্যাকগ্রাউন্ড, ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রশ্ন নাই, তার ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়েও কোনো প্রশ্ন নাই। আইসিসিতে সে আছে ডেভেলপমেন্ট ম্যানেজার, আফগানিস্তানকে সে ডেভেলপ করেছে, চায়নাকে ডেভেলপ করেছে, মায়ানমারকে সেই করেছে। সে একটা এসে সে কিন্তু ফুল টাইমে যেটা সে ইঙ্গিত দিচ্ছে যে আমি তো থাকতে পারবো না, সে হয়তো 4 মাস এরকম থেকে একটা প্ল্যান দিয়ে যাবে বা ওরকম একটা কিছু করে যাবে, উইচ ইজ গুড। অ্যান্ড আমিনুল ইসলাম বুলবুল ইজ ওকে। ফারুক ওয়াজ অলসো ভেরি গুড, দুজনই সাবেক ক্যাপ্টেন, বাট পরিবর্তন প্রয়োজন হয়, সময়ের তাগিদে নিতে হয়। আমরা একটু সাজিদ হাসানের কাছে জানতে চাই যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার স্বপ্নটা কি, একদম সংক্ষেপে। সত্যি কথা বলতে কি, ডেভেলপমেন্ট বাংলাদেশের এখন যে সময়ের মধ্যে যে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে একটু টাফ টাইম, কারণ পঞ্চবর্ণ যাওয়ার পরে পঞ্চবর্ণ তৈরি হয়নি, আরও বেটার হওয়া উচিত ছিল। আর দূর থেকে আমি বাংলাদেশ ক্রিকেট যথেষ্ট ফলো করি, বাবার সূত্রে পাওয়া নিয়ে অ্যানালাইসিস করি। এই মুহূর্তে আমার যেটা মনে হয়, যদি বাংলাদেশ ক্রিকেট 2 বছর মধ্যে যদি সাকসেস দরকার, যেটা আগের হিসেবে আমাদেরকে পারফরমেন্স বেসড স্যালারিতে যেতে হবে। রাইট, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আশা করব যে সংকটগুলো বাংলাদেশের ক্রিকেটে রয়েছে, ক্রীড়াঙ্গনে রয়েছে, সেগুলো কাটিয়ে উঠবে। বিদায় নিচ্ছি আজকের মতো।